আমি মোহাম্মদ আবরাহারুল ইসলাম, সহকারী শিক্ষক, ক্যাম্পিয়ন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সামনে আমি এর আগে দুটা লেকচার আলোচনা করেছি। সেই লেকচার দুটার মধ্যে ছিল আমরা রসায়নের ইতিহাস, কারা রসায়নের সূচনা করেছিল এবং কার কি অবদান, কোন সভ্যতায় কিভাবে রসায়নের উন্নতি সাধন হয়েছে, এবং সাথে সাথে আমাদের বর্তমান সময়ে আমাদের রসায়নের গুরুত্বগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা রসায়নকে নিয়ে কিভাবে গবেষণা করব, রসায়ন চর্চা কিভাবে করব, রসায়ন চর্চা করতে গেলে আমাদের কি কি জানা উচিত সেই সম্পর্কে আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। আমি তোমাদের আজকে আমরা পাঠ 1.5 অর্থাৎ অনুসন্ধান ও গবেষণার ধাপগুলো যে আছে এগুলো কিভাবে আমরা অ্যানালাইসিস করব, কিভাবে আমরা এইগুলোর সাথে আমাদের গবেষণা কার্যক্রমগুলোকে মিলিয়ে করব, তাহলেই আমরা রসায়নের চর্চাগুলো যথাযথভাবে করতে শিখব। কারণ প্রত্যেকটা বৈজ্ঞানিক কাজের সাথে একটা পদ্ধতি অবলম্বন করতে হয়। আমরা একটা কোনো পদ্ধতি ছাড়া কোনোভাবেই কোনো রসায়নকে আমরা অবলম্বন বা রসায়নের কোনো কাজকে যথাযথভাবে প্রমাণ করতে ব্যর্থ হব। সো আমাদেরকে অবশ্যই এই ধাপটি খুব ভালোভাবে বুঝতে হবে। এই ধাপের অ্যাপ্লিকেশনগুলো, এই ধাপের ব্যবহার তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে কিংবা যেখানেই পড়ো, হতে পারে ডাক্তার, হতে পারে মেডিকেল, হতে পারে বিশ্ববিদ্যালয়, যেখানেই পড়ো তোমাদেরকে রিসার্চ পেপার, গবেষণাপত্রের উপরে একটি কাজ করতে হয় প্রত্যেক ইয়ারে। সো এই টপিকটা তোমাদের কাছ থেকেই শুরু। প্রথমেই আমি তোমাদেরকে কয়েকটা ছবি দেখাই। ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের মনোজনের রিয়েকশন, কিভাবে গবেষণা করতে হয় তার কিছু পদ্ধতি বা কিছু জিনিস বর্ণ পরিবর্তনের মাধ্যমে, কোনো পদার্থ আছে যেগুলো বর্ণ পরিবর্তনের মাধ্যমে তাদের রিয়েকশন মানে বিক্রিয়াটা করে থাকে। আবার অনেকটি আছে যে কালার পরিবর্তন, মানে বিভিন্ন বর্ণ তার পরিবর্তন হচ্ছে, তা কালার পরিবর্তন হচ্ছে, কিংবা আলাদা একটা গন্ধ, বিভিন্ন গন্ধের মাধ্যমেও, যেমন কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড যদি আমরা কখনো উৎপন্ন করি তাহলে সেখানে আমরা কি করব, আগুনের শিখা যদি কার্বন ডাই অক্সাইডের পাত্রের মুখে রাখি তাহলে আগুন নিভে যাবে। তাহলে সেই পরীক্ষা থেকে আমরা বুঝতেই পারবো যে হ্যাঁ, এখানে কার্বন ডাই অক্সাইড আছে। একই রকম ভাবে আমরা এই যে অনুসন্ধান বা গবেষণা কার্যক্রমগুলো কিভাবে করব, এক এক পদার্থের ক্ষেত্রে গবেষণা এক এক রকম, আমরা সেই আলোচনাগুলোই আজকে করব। সো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পাঠ থেকে আমরা কি শিখব সেটা আমরা সব দেখে নিই। আমরা এই পাঠ থেকে অনেকগুলো বিষয় জানতে পারবো, যেমন অনুসন্ধান বা গবেষণার ধারণা কিভাবে সংজ্ঞায়িত আমরা করব সেটা সম্পর্কে জানতে পারবো, এবং অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার পদ্ধতিগুলো কি, পদ্ধতিগুলো কেমন হবে, এবং অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা করতে পারি। তোমরা জানো 7টি ধাপ আমরা জানি। এই 7টি ধাপ একটার পর একটাই ঘটে, কখনোই আমরা পারবো না একটা ধাপের আগে আরেকটি ধাপ যদি এসে জুড়ে দিই তাহলে গবেষণা কার্যক্রমের মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি হবে, আমাদের ফলাফল ভুল আসতে পারে। সো আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা জানলাম তাহলে রসায়নের অনুসন্ধান বা গবেষণা এইটা সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। প্রথমে তোমরা চিন্তাই করে দেখো, তোমরা এখন ছোট, তোমরা অনেক কিছুই চিন্তা করো, নতুন নতুন আইডিয়া আছে তোমাদের কাছে। এই আইডিয়াগুলোকে যখন আমরা বাস্তবে রূপ দিতে যাব তার আগে আমাদের জানতে হবে তোমার আমার আইডিয়াটা যথার্থ কিনা, বা এই আইডিয়ার উপর কোনো কাজ করা হয়েছে কিনা। তাহলে এটার প্রক্রিয়াটা সম্পর্কে যখন আমরা জানতে চাবো তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে কোনো বিষয়ে আমাদের যখন জিজ্ঞাসা হবে এই জিজ্ঞাসাটাকে আমরা কি করবো, অনুসন্ধানের রূপ দিতে হবে। অর্থাৎ আমাদেরকে প্রথমে যাচাই করতে হবে। যেমন বর্তমান সময়ে ঢাকা শহরে ধুলাবালির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই যে ধুলাবালির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে হচ্ছে কি, আমরা বায়ু দূষণ জনিত রোগে আক্রান্ত হচ্ছি বেশি। এই বায়ু দূষণের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আগে মাঠে নেমে দেখতে হবে যে হ্যাঁ, রাস্তাঘাটে কোথায় বায়ু দূষণ কিভাবে হচ্ছে, আগে সেটা আমাদের দেখতে হবে। এরপরে দেখতে হবে আমরা এই বায়ু দূষণের উপর কারা আগে কাজগুলো করেছে। তাহলে অনুসন্ধান থেকে এই গবেষণার কিন্তু জন্ম হয়েছে। তাহলে আগে আমাদের কি করতে হবে, একটা অনুসন্ধান করতে হবে যে আমরা যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা যথার্থ কিনা, মানব কল্যাণের জন্য ভালো কিনা। তাহলে
এটাই হলো আমাদের অনুসন্ধান এবং গবেষণার মধ্যে সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি। যে অনুসন্ধান আগে একটা জিজ্ঞাসা বা একটা প্রশ্ন, তোমার আমার মধ্যে অনেক রকম প্রশ্ন এসে থাকে। এই প্রশ্নগুলোকে যখন আমরা অনুসন্ধান করে, অনুসন্ধান আমরা কোথায় করব? অবশ্যই আমাদেরকে লাইব্রেরি যেতে হবে। লাইব্রেরিতে গিয়ে জানার চেষ্টা করতে হবে এই আমরা যে চিন্তাটা আমাদের এসেছে মাথায়, এই চিন্তাটা যৌক্তিক কিনা, মানব কল্যাণের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে এরপরে যদি আমরা দেখি, আমাদের অনেক সময় তোমরা জানো যে আমরা এই কাজটা কিভাবে করব। দেখো, আমরা যদি পানি কি এবং কোথায় পাওয়া যায়, কি কি দিয়ে গঠিত, এই প্রশ্নগুলো আমাদের আসে মাথায়, তাহলে আমাদের কি করতে হবে? আগে পানি ভালোভাবে পর্যবেক্ষণ করব। আমরা পানিটা ভালো করে দেখব। পানি কি? পানি হলো H2O। এখন এই পানির মধ্যে কি কি উপাদান আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কিভাবে আছে? হাইড্রোজেন দুইটা আছে, অক্সিজেন একটা আছে। অর্থাৎ হাইড্রোজেনের তোমরা জানো যে যোজনী 1, অক্সিজেনের যোজনী হলো 2। তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলে কিভাবে আমরা যোজনী স্থানান্তরের মাধ্যমে একটা যৌগ লিখে থাকি। তাই অনুসন্ধানের প্রথম যে প্রশ্নটা হবে সেটা হবে প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয় প্রশ্নটা হবে অনুসন্ধানের রূপ দিতে হবে আমাদের প্রশ্নটাকে অনুসন্ধানের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। এরপর তৃতীয় যে বিষয়টা প্রয়োজন সেটা হলো গবেষণা। আমাদেরকে গবেষণা করতে হবে। কিভাবে আমরা গবেষণা করব? ধরো আমরা ঢাকার বিভিন্ন পয়েন্টে গিয়ে চেষ্টা করব কোথায় কোথায় বায়ু দূষণের মাত্রা বেশি, সেই জায়গাগুলোকে চিহ্নিত করব এবং সেই জায়গা থেকে স্যাম্পল কালেকশন করতে হবে। আমাদের যে নমুনাগুলো, সেই নমুনাগুলো ল্যাবে গিয়ে দেখতে হবে যে এর মধ্যে কি কি উপাদান আছে আর কি কি নেই। এবং যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে তৃতীয় ধাপে এসে আমরা গবেষণা করে আমরা দেখতে পেলাম হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা আমাদের পানি গঠিত। তাই কোনো বিষয়ের উপর গবেষণা করতে গেলে আগে আমাকে সে সম্পর্কে অবশ্যই সম্পর্কিতভাবে জানতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এরপরে হলো ধাপ সমূহ। এখন আমরা ধাপের মধ্যে চলে যাব। আমরা জানি আমাদের এই বিভিন্ন যে ধাপগুলো আছে রসায়ন এবং অনুসন্ধান এবং গবেষণার মধ্যে প্রায় 7টি ধাপ আছে। এই ধাপগুলো সম্পর্কে আমরা জানব। প্রথম ধাপ হলো দেখো বিষয়বস্তু নির্ধারণ। আমাদেরকে প্রথমে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। আমরা কি নিয়ে কাজ করতে চাই, এই কাজটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বিষয়বস্তু নির্ধারণ করব। তারপরে আমরা এই বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে। এরপর কিছু পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এরপর যন্ত্রপাতি বা আগাম ধারণাটা আমরা কিভাবে নিব? লাইব্রেরিতে গিয়ে কিংবা পাবলিক লাইব্রেরিতে গিয়ে আমাদের ধারণা নিতে হবে এই কাজের উপর কি কি ধরনের এই পর্যন্ত ফলাফল এসেছে বা এই কাজের আউটকামটা কি পাওয়া গিয়েছে। ফলাফল সম্পর্কে একটা আগাম ধারণা নিতে হবে। এরপরে আমরা পরীক্ষাতে যাব। তাহলে চিন্তা করে দেখো, কোন একটা কাজ করার আগে বা একটা অনুসন্ধান বা গবেষণা কাজ করার আগে আমাদেরকে প্রায় 4টি ধাপ অতিক্রম করতে হয়েছে। প্রথম ধাপে বিষয়বস্তু আমাদের নির্ধারণ করতে হয়েছে। দ্বিতীয় ধাপে বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে। কাজের পরিকল্পনা করতে হবে, আমরা কিভাবে কাজটা করব। কারণ একটা কাজের পরিকল্পনা ছাড়া কাজটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এবং ফলাফল সম্পর্কে আগাম ধারণা একটা নিতে হবে। তোমাদের কাছে মনে হতে পারে কিভাবে আমরা ফলাফল সম্পর্কে আগাম ধারণা নেব। তুমি যদি যখন তোমার এই কাজের উপর গবেষণাপত্রগুলো কোথাও গিয়ে দেখতে পাবে, তখন তো এটার ফলাফল সম্পর্কে জানবে যে হ্যাঁ এই ধরনের গবেষণা কাজের উপর এই ধরনের ফলাফল আমরা পেয়েছি। এই জিনিসগুলো উল্লেখ করতে হবে, না হলে তোমার কাজের ভ্যালু থাকবে না। এবং পরীক্ষণ বা উপাত্ত সংগ্রহ, আমরা এরপরে আসবো পরীক্ষা করব। আমরা কিভাবে পরীক্ষা করব? এগুলোকে ল্যাবে নিয়ে যাব। ল্যাবে নিয়ে যেয়ে টেস্ট করতে হবে। টেস্ট করে দেখতে হবে হ্যাঁ বায়ু দূষণের যে পদার্থগুলো আমরা এনেছি সেগুলোর মধ্যে কি কি জিনিস আমরা পাচ্ছি। বায়ুর মধ্যে আমরা জানি স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো বেশি পরিমাণে। কিন্তু দেখা গেল বায়ু দূষণের যে পদার্থ সেখানে আমরা যে সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড কিংবা কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এসবের পরিমাণ বেশি পাচ্ছি। সো তখন আমরা পরীক্ষার তথ্যপত্র সংগ্রহ করব এবং তথ্যপত্র এর সংগঠন বা বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ আমরা কিভাবে করব? এই উপাদানগুলো যখন আমরা সংগ্রহ করব, এরপরে সেগুলোকে আমাদের একটা ছকের মধ্যে নিয়ে আসতে হবে যে কতটুকু উপাত্তগুলো, এই যে আমরা তথ্যগুলো পেয়েছি, নমুনাগুলো পেয়েছি, এই নমুনাগুলোর মধ্যে কতটুকু বিচ্যুতি দেখা যাচ্ছে। তোমাদের কাছে প্রশ্ন হতে পারে বিচ্যুতি কি জিনিস? বিচ্যুতিটা হলো যে তোমার আমার স্বাভাবিক কন্ডিশনটা কি আর আমরা কি অস্বাভাবিকতা ফিরে পাচ্ছি আমাদের বায়ু দূষণের মধ্যে।
স্বাভাবিক অবস্থায় বায়ু দূষণের মধ্যে স্বাভাবিক যদি বায়ু দূষণ না থাকতো তাহলে আমরা কি পেতাম? বায়ু দূষণ হওয়ার ফলে আমরা কি কি পরিবর্তন লক্ষ্য করছি সেটা হলো বিশ্লেষণের মধ্যে আমরা পাবো। এরপরে আমরা পাবো বিজ্ঞান ও মানব কল্যাণের প্রভাব। এই জিনিসগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, যদিও এখানে কিছুটা বোঝার স্বার্থে আমি লিখেছি। আমাদের পয়েন্টগুলো আমরা একটু পরে আবারও দেখব, তাহলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রেখে তারপরে আমাদের কাজে নামতে হবে। তাহলে আমরা প্রথম ধাপ রসায়ন অনুসন্ধান গবেষণা প্রক্রিয়ার ধাপ সমূহ আমরা যখন নিয়ে আলোচনা করব, তখন আমাদের এই যে দেখো এই 7টা ধাপ, এই 7টা ধাপ সম্পর্কে তোমাদের আমি আলোচনা করে দিয়েছি। তারপরে দেখো যে সমস্যা নির্ধারণ করব, বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা নিব এবং আগাম একটা ফলাফল আমাদের পরিকল্পনা নিতে হবে প্রথমে। তারপরে আমরা আগাম একটা ধারণা নিব লাইব্রেরিতে গিয়ে, তারপরে পরীক্ষণ বা উপাত্ত সংগ্রহ করব এবং তথ্য উপাত্তকে আমরা বিশ্লেষণ করব, এরপরে ফলাফল আমরা নির্ণয় করব। এই যে এইভাবে আমাদের এই মানব কল্যাণের প্রভাব কিরকম সেটা সম্পর্কে আমরা জানতে পারছি। এরপরে যদি আমরা দেখি যে ধাপসমূহের বর্ণনা, প্রথম ধাপ হলো বিষয়বস্তু নির্ধারণ এবং সমস্যা চিহ্নিত করা। তাহলে আমরা অবশ্যই প্রথমে আমাদেরকে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে এবং সমস্যাটা চিহ্নিত করতে হবে। এটাই মূল উদ্দেশ্য, সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। আমরা যে কাজটা করব এই কাজটির লক্ষ্য কি? কাজের লক্ষ্যটা অবশ্যই আমাদের মানব সভ্যতার কল্যাণে হতে হবে। যদি মানব সভ্যতার কল্যাণে হয়, অবশ্যই এই কাজটার গুরুত্ব অনেক বেশি। আজকে এই যে বিজ্ঞানীরা কত নতুন কিছু তৈরি করে আমাদেরকে আজকে আমরা পড়তে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তারাও এইভাবে ছোটখাটো প্রক্রিয়া অবলম্বন করে এই অনুসন্ধান গবেষণা করে তৈরি তারা বুঝতে পেরেছে, তারা যথার্থভাবে আইডেন্টিফাই করতে পেরেছে। তাহলে যদি ধরো কোথাও কোনো একটা জায়গায় পানির সংকট থেকে থাকে, সুপেয় পানি অর্থাৎ খাবার পানির সংকট থাকে, তাহলে এই খাবার পানির সংকট নিরসনে আমরা কিভাবে কাজ করব সেটা আমাদের আগে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় ধাপ হলো বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে। আমরা যদি ধরো ধারণা নেই যে পানি দূষণ কিংবা বায়ু দূষণ আমরা হিসেব করব, তাহলে বায়ু সম্পর্কে, বায়ুতে কি উপাদানগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে এবং কোন উপাদানগুলো কিভাবে আমরা বায়ুতে পেলে সেটার ক্ষতিকর মাত্রা বের করা যাবে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। কেননা এই মাত্রাগুলো যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমরা আইডিয়া নিতে পারবো না, সম্যক ধারণাটা হচ্ছে না আমাদের। তাহলে অনুসন্ধান বা গবেষণার কাজে আমাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, তুমি আমি যদি সম্যক ধারণা না নিই তাহলে আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির শিকার হতে হবে। এবং প্রথম শর্তই হলো বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করতে হবে। বৈজ্ঞানিক উপায়ে যদি আমরা তথ্যগুলো সংগ্রহ করি তাহলে আমাদের কাজটা যথাযথভাবে সম্পন্ন হবে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট হলো কাজের পরিকল্পনা প্রণয়ন। আমরা কিভাবে কাজটা করতে চাই, আমাদের কাজটার মধ্যে কি কি বিষয় আমাদের মাথায় রাখা উচিত, আমরা কোন পদ্ধতি অবলম্বন করব, এই পদ্ধতিটা সম্পর্কে অবশ্যই আমাদেরকে হাতে কলমে জানতে হবে। হাতে কলমে যখন আমরা এই পদ্ধতি সম্পর্কে জানবো তখন আমরা পরিকল্পনা প্রণয়ন করতে পারবো। ঠিক আছে, এলোমেলো ভাবে কখনোই আমরা কাজ করতে পারবো না, অবশ্যই আমাদের একটা পরিকল্পনা প্রণয়ন করেই আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। এরপরে হলো চতুর্থ ধাপ দেখো আগাম ফলাফল সম্পর্কে একটা আগাম ধারণা রাখতে হবে। তার ফলাফলটা কেমন হবে সেই বিষয়ে আগে আমাদের একটা আগাম ধারণা কিন্তু অবশ্যই রাখতে হবে। তোমাদের প্রশ্ন হতে পারে কেন আমরা আগাম ধারণা রাখতে হবে, আগাম ধারণা না নিয়ে কেন আমরা কাজটা করতে পারবো না? নতুন কোনো বিষয়ে আমরা যদি কাজ করি তাহলে তো আগাম ধারণা পাবো না, প্রশ্নটা যৌক্তিক। কিন্তু আমরা যখন নতুন কোনো বিষয় নিয়ে কাজ করব তখন এই নতুন বিষয়ের মধ্যে অবশ্যই তোমার আমার দেশে বাংলাদেশেও যদি কাজ না হয়ে থাকে বিদেশেও অবশ্যই কাজ হয়েছে, কোথাও না কোথাও এই বিষয়ের উপর কোনো না কোনো কাজ এই পর্যন্ত কাজ করা হয়েছে। কেন তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন তোমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর একটা করে থিসিস পেপার জমা দিতে হয়, তোমাদের নতুন নতুন আইডিয়ার উপর কাজ করতে হয়। এই কাজগুলো করতে গেলে আমাদের কি করতে হবে, বিভিন্ন ভাবে আমাদের ফলাফলটা কি হতে পারে সেটা সম্পর্কে একটা আগাম ধারণা যদি না থাকে তোমার আমার ফলাফল সম্পর্কে একটা অনিশ্চিত কিছু আসতে পারে। তাহলে ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরিকল্পনা গ্রহণ করব। যেমন তুমি যখন লাইব্রেরিতে গিয়ে কাজ দেখবে তখন কিন্তু জানতে পারবে যে হ্যাঁ এর উপর কাজ হয়েছে এবং এই কাজের উপর এই ধরনের আমরা ফলাফল পাবো। সো তখন আমরা
আরো ভালোভাবে কিভাবে আমাদের ফলাফলটা পেতে পারি সেই বিষয়ে নতুন করে পরিকল্পনা করার সুযোগ থাকবে। তাই তথ্যপত্র সংগ্রহ, আমাদের তথ্যপত্র সংগ্রহ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তথ্যপত্র সংগ্রহ অবশ্যই কিছু সর্বজন স্বীকৃত পদ্ধতি অবলম্বন করেই আমাদের করতে হবে। আমরা যদি সর্বজন স্বীকৃত পদ্ধতি অবলম্বন না করে তথ্য সংগ্রহ করি তাহলে আমাদের তথ্যের মধ্যে কি হবে, আমরা ইরর পাবো, ভুল খুঁজে পাবো। ঠিক আছে, এবং তথ্যটা বোধগম্য ওয়েতে আমাদের সংগ্রহ করতে হবে। যেমন ধরো প্রাপ্ত ফলাফল, এখন 6 নম্বর ধাপে এসে আমরা পাবো সংগঠন করবো এবং বিশ্লেষণ করবো। এবং তথ্যটা কিভাবে আমরা বিশ্লেষণ করবো, বিশ্লেষণ করা মানে হলো কিছু সূত্রে সেই আমাদের প্রদত্ত কাজগুলোকে একটা সূত্রের মধ্যে ফেলিয়ে আমরা দেখবো এই মানটা কত আসে। সাধারণত কাই-স্কয়ার মেথড অবলম্বন করি আমরা এই কাজগুলো করে থাকি। তোমাদের এই পদ্ধতিটার নাম জানা নেই, কিন্তু সাধারণত এই কাই-স্কয়ার মেথড অবলম্বন করে যখন আমরা কাজটা করি তখন এর মানটা ধর একটা নির্দিষ্ট চেয়ে যদি কম আসে বা নির্দিষ্ট যদি স্বাভাবিকভাবে সেটা সঠিক হয় তাহলে সেই কাই-স্কয়ার মেথডে সেটা কি দেখাবে, নেগেটিভ বা পজিটিভ দেখাবে। ঠিক আছে, এবং এটা আমাদের একটা অংশ বর্জনীয় থাকবে, যে যদি পজিটিভ হয় তাহলে বর্জনীয় হবে, নেগেটিভ হয় তাহলে গ্রহণীয় হবে। এইভাবে আমাদেরকে এই উপাত্তগুলো বিশ্লেষণ করতে হবে। এরপরে সপ্তম ধাপ, যে সপ্তম ধাপে এসে এই ফলাফলটাকে আমরা কিভাবে মানব কল্যাণে ব্যবহার করব সেটার উপর একটা কমেন্ট করতে হবে বা কিছু প্রয়োগ তোমাকে দেখাতে হবে যে আমরা যদি আমাদের মানব কল্যাণে এই গবেষণা কাজটি কোনো প্রয়োগ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সমাজে আমাদের পরিবেশে এই দূষণগুলোকে রোধ করতে হবে। তাহলে আমরা সেভাবে কাজ করে আমাদের বিষয়বস্তুগুলো ফুটিয়ে তুলতে পারবো। ঠিক আছে, এরপরে আমি তোমাদের দেখো ছোট ছোট কাজ অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ। অনুসন্ধান বা গবেষণা কাজের জন্য অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে সম্মিলিত ছাড়া একা একা কখনো গবেষণা কাজ করা খুবই কঠিন কাজ। অবশ্যই সবাই একসাথে, কিছু দল, কিছু মানুষ একসাথে মিলে যদি কাজটা করা হয় তাহলে এই কাজটা অনেক ভালোভাবে করা সম্ভব। তাহলে এই কাজগুলো করতে গেলে দেখো আমরা কিছু তথ্য সংগ্রহ করলাম, দেখো এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ, এক একটা এক এক ধরনের ফল, সবজি কিংবা ফল, এগুলোর ছবি দেওয়া আছে। এগুলো কোনটা কি এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদের জানতে হবে লেবুর মধ্যে কি আছে, আপেলের মধ্যে কি আছে, তেঁতুলে কি আছে, টমেটোতে, আনারস, আমলকি, কামরাঙা, পেয়ারা কিংবা আমরা এখানে বাঁধাকপি দেখতে পাচ্ছি, মরিচ দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে কোনটাতে কি আছে এটা আমাদের আগে বের করতে হবে। বের করতে গেলে তুমি তো জানো না কি আছে, তোমাকে বইয়ের সাহায্য নিতে হবে। চিন্তা করে দেখো, বইয়ের সাহায্য নিতে হবে, তারপর বইয়ের থেকে সাহায্য নিয়ে আমরা বের করব। এরপরে আমরা কি করব, পরীক্ষা করে দেখব যে আসলে এটাতে সাইট্রিক অ্যাসিড, যেমন লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড আছে কিনা এটা আমরা টেস্ট করব কিভাবে, লিটমাস পেপার ইউজ করে। ঠিক আছে, এই যে বিভিন্নভাবে আমরা এগুলো দেখো, এই যে এইভাবে অর্থাৎ লেবু সাইট্রিক অ্যাসিড লিটমাসকে লাল করে, এইভাবে প্রত্যেকটা যে যে উপাদানগুলো আমরা দেখেছিলাম সেগুলো আমরা পরীক্ষা করে দেখব। দেখো লিটমাস পেপার ব্যবহার করে কিন্তু আমরা পরীক্ষা করে দেখতে পাচ্ছি যে এর মধ্যে কি কি উপাদান আছে, আমরা এই অনুসন্ধান বা গবেষণা কাজটা কিভাবে সম্পন্ন করতে পারি। এইভাবে প্রত্যেকটা দেখো, এইভাবে আমরা পরীক্ষার ফলাফল নির্ধারণ করব। এরপরে দেখো মূল্যায়ন। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু প্রথম অধ্যায়ের আজকেই হলো শেষ ক্লাস, আজকে শেষ পার্ট আমরা আলোচনা করছি, অবশ্যই তোমাদেরকে সবগুলো জিনিস খুব ভালোভাবে বুঝে নিতে হবে এবং বিষয়গুলো সম্পর্কে আইডিয়াও রাখতে হবে। যেমন মূল্যায়নে আমরা একটা সৃজনশীল প্রশ্ন, তোমাদের ছোট্ট একটা প্রশ্ন দিয়েছি। দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, বিষয়বস্তু নির্ধারণ এ, কাজের পরিকল্পনা প্রণয়ন বি, তারপর তথ্য প্রদর্শন, তারপর সি, তারপরে ডি তে যে মানব কল্যাণের প্রভাব। তাহলে চারটার মাঝখানে অবশ্যই তিনটা জিনিস আছে। তাহলে এই যে মাঝখানে যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্পর্কে আমাদের তো না জানলে তো আমরা লিখতে পারবো না। তাহলে আপেলে কোন অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে। ধাপটি সম্পূর্ণ করো, তাহলে এই যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকটা আমরা সম্পূর্ণ করলে আমরা 7টি ধাপ পেয়ে যাব। উদ্দীপকে এ বি সি ধাপ 3টি, এ বি আর সি তিনটা যে মাঝখানে ধাপগুলো, এই ধাপগুলো বর্ণনা করতে বলা হয়েছে এবং উল্লিখিত ধাপগুলো আলোচনা করো। আমরা এই ধাপগুলো যত বেশি আলোচনা করব তত আমাদের কাছে আইডিয়া হবে আমরা কিভাবে অনুসন্ধান বা গবেষণা কার্যক্রমগুলো পরিচালনা করব। তাহলে এই কাজটা তোমাদের থাকবে, অবশ্যই তোমরা
এই কাজটি নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। আর বাড়ির কাজ হিসেবে তোমাদের অবশ্যই এই অনুসন্ধান ও গবেষণায় প্রাপ্ত ফলাফলগুলো বিজ্ঞান এবং মানব কল্যাণে কি প্রভাব ফেলতে পারে এই বিষয়ে তোমরা একটি উদাহরণ ব্যাখ্যা করবে। তোমরা উদাহরণ দিয়ে একটা ব্যাখ্যা দিবে আমাদেরকে। এটা হলো তোমাদের বাড়ির কাজ। এরপরে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের এই লেকচারের উপর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। তোমাদের সর্বাঙ্গীন সফলতা এবং সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।